আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ৬৯-এর গণ অভ্যুত্থান ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায়, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ৬৯-এর গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। ২৪-এর অভ্যুত্থানে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা দায়িত্ব মন্তব্য করে তিনি বলেছেন, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। এরপর জানাবো গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে ফ্যাসিজমকে পুনর্গঠনের চেষ্টা করলেই ব্যবস্থা, বললেন তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা স্বৈরাচারকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, মিডিয়ার বাক স্বাধীনতা হিসেবে তারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক, প্রতি ডলার ১২২ টাকা হিসেবে, যার বাংলাদেশি মুদ্রা দাঁড়ায় ৩৬৭ কোটি ১৪ লক্ষ টাকা। জানাবো হত্যার পর স্ত্রীর দেহ টুকরো করে প্রেসার কুকারে রান্না। স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো প্রেসার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরুমূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভারতে রাতভর বন্দুকযুদ্ধ, নিহত ২০। ভারতের ওড়িশা ছত্তিশগড়ে সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতিও ছিলেন। তাকে ধরে দিতে পারলে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো আমেরিকা মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন নির্দেশ ট্রাম্পের। আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থা নিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে অনুযায়ী দায়িত্ব গ্রহণের প্রথম দিনই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং সেনা মোতায়েনের সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৬৯-এর গণ অভ্যুত্থান ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায়, বললেন প্রধান উপদেষ্টা। ৬৯-এর গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। ২৪-এর গণ অভ্যুত্থানে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা দায়িত্ব মন্তব্য করে তিনি বলেছেন, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। বৃহস্পতিবার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া বাণীতে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ৫২ ভাষা আন্দোলন, বাঙালির মুক্তি সনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। ১৯৬৯ সালে পুরো জানুয়ারি মাস আন্দোলনে উত্তাল ছিল উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তানি সামরিক শাসন ও উৎখাতের সংকল্প নিয়ে ১৯৬৯ সালের ২৪শে জানুয়ারি সংগ্রামী জনতা ও শাসক গোষ্ঠীর দমনপীড়ন সন্ধ্যা আইন ভঙ্গ করে মিছিল বের করেন। মিছিলে পুলিশের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মল্লিক এবং মকবুল আনোয়ার রুস্তম, মিলন আলমগীর সহ অনেকেই শহীদ হন। প্রশাসন ও শোষণের বিরুদ্ধে ৬৯-এর অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করেছে। এই মহান দিনের স্মরণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ফলে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের দায়িত্ব হলো সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। শহীদ মতিউর সহ দেশের মুক্তি সংগ্রামে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে ফ্যাসিজমকে পুনর্গঠনের চেষ্টা করলেই ব্যবস্থা, বললেন তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অনেক জটিলতা ছিল, আমরা সেগুলো নিরসন করেছি। আরও যে বাধা আছে সেগুলো নিরসনের কথা আমরা বলছি। গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যদি ফ্যাসিজম বা আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টা চালায় তাহলে আমরা সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করব না। নিষিদ্ধ মামলার আসামিদের যদি মিডিয়ার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক আমার দেশের কার্যালয় পরিদর্শন করে তিনি এমন কথা বলেছেন। নাহিদ বলেছেন, বর্তমান সময়ে দেশের মানুষকে সঠিক সংবাদ দেওয়ার জন্য মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে ফ্যাসিজমের নানা উপাদান রয়ে গেছে, সেগুলো চিহ্নিত করার জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেশে সেই দায়িত্বটা শুধু পালন করছে এই আমার দেশের পত্রিকা, যেটি ফ্যাসিজমের রোষানলে পড়ে বন্ধ হয়ে গেছিল। তিনি আরো বলেছেন, গণ অভ্যুত্থানের পর আমার দেশ পত্রিকা বা যাত্রা শুরু করতে পেরেছে, এটা আমাদের জন্য খুবই আশাবাদ ব্যক্ত করে। এত অল্প সময়ের মধ্যে আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে, এটা অপ্রত্যাশিত ছিল। এর আগে দৈনিক আমার দেশের প্রধান কার্যালয়ে প্রবেশ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করে দেখা করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে তারা ধরে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩৩৭ কোটি ১৪ লক্ষ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড অফ পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশের সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিক এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেছেন। বিশ্ব ব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটির এসইউএফ এর তহবিল থেকে ৩,৬৪২ কোটি ৬৮ লক্ষ টাকা সহায়তার লক্ষ্যে প্রকল্পটির মূল ঋণ চুক্তি ২০১৮ সালের ১০ এপ্রিল সই হয়। পরবর্তী কোভিড-১৯ চলাকালীন কোভিড সংশ্লিষ্ট প্রকল্পের রিপারজিংয়ের লক্ষ্যে প্রকল্পের মূল অর্থায়ন ৪৫ কোটি টাকার থেকে ৫ কোটি ডলার প্রত্যাহার করা হয়। বর্তমানে প্রকল্পটির সফল সমাপ্তির লক্ষ্যে ২ কোটি ২৯ লক্ষ এসডিআর বা সমপরিমাণ ৩ কোটি ডলার অতিরিক্ত প্রয়োজন হয়। বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণ সহায়তা নিবে বাংলাদেশ। এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ড বা আগামী ৩০ বছরে পরিশোধ করা যাবে। এই ঋণের সুদ হার ১.২৫% মাত্র এবং সার্ভিস চার্জ ০.৭৫%। এছাড়াও অনুত্তোলিত তহবিলের উপর সর্বোচ্চ ০.৫০% কমিটমেন্ট চার্জ থাকলেও আগের বছরের মতো বিশ্বব্যাংক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই বছরে কোনো কমিটমেন্ট চার্জ দিতে হবে না। ভারতে স্ত্রীকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে রান্না করেন সেনাবাহিনীর এক সদস্য। স্ত্রীকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরুমূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতে এই পৈশাচিক কর্মকাণ্ড করেছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন গুরুমূর্তি নামের ওই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। ওই গুরুমূর্তির স্ত্রী ভেঙ্কটা মাধবী ৩৫ নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই ঘটনা বের হয়ে আসে। জানা গেছে গত ১৬ জানুয়ারি ভেঙ্কটা মাধবী নিখোঁজ হয়। পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ শুরুর পর মূর্তি তার অপরাধের কথা স্বীকার করতে বাধ্য
হয়। পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর গুরুমূর্তি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে প্রথমে কেটে ফেলেন। এরপর সেগুলো এক এক করে প্রেসার কুকারে সিদ্ধ করেন। পরে হাড়গুলোকে আলাদা করে মানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সিদ্ধ করেন। এভাবে ৩ দিন ধরে একাধিক মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেট করে স্থানীয় একটি লেকে ফেলে দেয়। গুরুমূর্তি ভারতের একজন সাবেক সৈনিক। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন। গুরুমূর্তি মাধবী দম্পতির একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। এই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া হতো বলে জানিয়েছে স্বজনরা। তবে কেন এবং কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন।